বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন নাজমুল আলম নাজু, সভাপতি রংপুর জেলা যুবদল, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু ছোট করে তুলে ধরতে চাই দর্শকদের উদ্দেশ্যে। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার মিরপুরে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 408 জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের এমপি, মন্ত্রী, ঢাকার সাবেক 2 মেয়র, সাংবাদিক, ব্যবসায়ী, নির্বাচন কমিশনার, আইনজীবী সহ বিভিন্ন জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিনেতা ইরেশ জাকেরও আছেন এই তালিকায়। তিনি 157 নম্বর এজহার নামীয় আসামি। আদালত সূত্রে জানা যায়, নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি গত 20 এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। ওই দিন আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা হিসেবে নেয়ার নির্দেশ দেন। এরপর যে তথ্যটি তা হচ্ছে, দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সহকারী একান্ত সচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের নজরে এসেছে। তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। দুদক মহাপরিচালক বলেন, 2 জন উপদেষ্টার এপিএস, পিও যাদের কথা আপনারা বলছেন, সে বিষয়ে দুদক আইন ও বিধিমালা অনুযায়ী যে ধরনের কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করব। আরেকটি তথ্য তা হচ্ছে, মধ্যস্থতা বা দ্বিপক্ষীয় আলাপ আলোচনা যেভাবেই হোক ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমিত হোক, সেটা বাংলাদেশ চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একই সঙ্গে তিনি বলেছেন, এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেয়ার চেষ্টা করা উচিত নয়। আমরা আগ বাড়িয়ে কিছু করতে চাই না। কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার ভূমিকায় বাংলাদেশ যাবে কিনা সেই প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেছেন, আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত। আমরা চাইবো যে তারা নিজেরা এই সমস্যার সমাধান করে ফেলুক। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাব, তার আগে আগ বাড়িয়ে কিছু করতে চাই না। ভারতীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে দেশটিতে প্রায় 1000 অবৈধ বাংলাদেশি অভিবাসী আটক করা হয়েছে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে জানতে চাওয়া হয়েছিল পররাষ্ট্র উপদেষ্টার কাছে। জবাবে তিনি বলেছেন, এখনো পর্যন্ত আমরা এই ব্যাপারে শুধু পত্রপত্রিকায় দেখেছি, এর বাইরে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু দেওয়া হয়নি। এরপর আরেকটি তথ্য তা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে একজন বীর মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় বাধা দিয়ে থামিয়ে দিয়েছেন জামায়াত ইসলামের একজন নেতা ও সাবেক সংসদ সদস্য। এটি শনিবার জেলা শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে। বীর মুক্তিযোদ্ধা হলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার মোহাম্মদ তরিকুল আলম, আর তাকে বাধা দিয়েছেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান। ঘটনাস্থলে অবস্থান করে দেখা যায়, যেই গণমাধ্যম এই প্রতিবেদনটি করেছে তারা বলছে যে বক্তব্য দিতে গিয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে 2024-এর 5 আগস্টকে না মেলানোর আহ্বান জানান মোহাম্মদ তরিকুল আলম। এ সময় সামনের সারিতে বসা জামায়াত নেতা লতিফুর রহমান উত্তেজিত হয়ে আঙুল উঁচিয়ে বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলামের দিকে তেরে আসেন। চিৎকার করে এর প্রতিবাদ জানিয়ে বক্তব্য থামাতে বলেন। এ সময় আরও কেউ চেঁচামেচি শুরু করেন। একজন তাকে মাইক্রোফোন দিয়ে দিতে বলেন। এ সময় পুলিশের এক সদস্যকে তরিকুল আলমের হাত থেকে মাইক্রোফোন নিয়ে নিতে দেখা যায়। এ সময় মুক্তিযোদ্ধা তরিকুল আলম বলেন, আমি কি বলতে চেয়েছিলাম তা বলতে দেয়া হলো না, আমার বক্তব্য শেষ করতে দেয়া হলো না, এই বলে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এই বিষয়ে জানতে চাইলে জামায়াত নেতা লতিফুর রহমান ঘটনাস্থলে বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলোকে বলেন, উনি 5 আগস্টকে কটাক্ষ করে বক্তব্য দিয়ে আমি আর প্রতিবাদ জানিয়েছি। পরে এই প্রসঙ্গে তরিকুল আলম প্রথম আলোকে বলেন, আমি কোনো দলের লেজুর বৃত্তি করি না, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, মুক্তিযুদ্ধের কথা বলবই। তাই বলে জুলাই আগস্ট আন্দোলনকে অস্বীকার করি না, যারা প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা করি, আহত ব্যক্তিদের প্রতি সহানুভূতি আছে, কিন্তু আমাকে এ কথা বলতে দেয়া হয়নি, তার আগেই থামিয়ে দেওয়া হয়েছে, এটা একেবারে অগ্রহণযোগ্য। এই ঘটনার পর সমাবেশে রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান, জেলা পুলিশ সুপার রেজাউল করিম সহ কয়েকজন বক্তব্য দিলেও তারা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব। রফিকুল ইসলাম কনক, আপনার কাছে আসি শুরুতে। এই যে চাঁপাইনবাবগঞ্জে যে জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশ, এখানে একজন বীর মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় জামাত ইসলামের এক নেতার যে বাধা দেওয়ার ঘটনা, আমি যে ঘটনাটি বললাম, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে আশফাক আহমেদ, আজকে আমার সহ আলোচক নাজু ভাইকে
আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এখানে দেখেন, জামাতের নেতা যে লতিফুর রহমান, তিনি সাবেক সংসদ সদস্য, তার বিরোধিতা করার একটা কারণ, এখানে 1971 এবং 24 এই দুইটার মতানৈক্য হওয়ার জন্যই কিন্তু মূলত বাধাটা বাধা হয়েছিল। কারণ এখানে শুধু সমাবেশে কেন এই বাধা হবে? কারণ তারা 1971 সালকে ওই কোন আঙ্গিকে দেখতে চায়, আর 2024 সালকে কোন আঙ্গিকে দেখতে চায়। এটা বলতে পারে সেটা একটা দেশের লড়াই ছিল, দেশের মানচিত্রের লড়াই ছিল, একটি রাষ্ট্রের লড়াই ছিল, আর এটা একটা ফ্যাসিস্ট উনি হাসিনা মুক্তির জন্য ছিল। আসলে একটা ফ্যাসিস্ট কখন হয় বাংলাদেশে? এই ফ্যাসিস্ট তৈরির পিছনে অনেক হাতিয়ার থাকে। একটি ব্যক্তি কখনো ফ্যাসিস্ট হইতে পারে না যদি তার পিছনে অনেক লোক কাজ না করে, অনেক ব্যক্তি কাজ না করে। সুতরাং আমরা মনে করি বাংলাদেশে এই যুগে যুগে যারা স্বৈরাচার শাসক হয়েছিল, এর আগে এরশাদ স্বৈরা শাসক হয়েছিল জাতীয়বাদী, এবং এই সর্বশেষ খুনি হাসিনা স্বৈরা শাসক প্লাস ফ্যাসিস্ট হিসেবে পতিত হয়েছে। আর যার ফলে তাকে গণঅভ্যুত্থানের মুখে তাকে পালিয়ে যেতে হয়েছে। আপনারা দেখবেন এই জামাতের নেতা লতিফুর রহমান এর আগে এই বাংলাদেশের কিংবদন্তি আলেম ছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, তিনি কিন্তু বলেছিলেন একটি ওয়াজের মাঠে যে তুমি কিন্তু দৌড়ে মানে তোমার মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিক আজকে দেখেন, এক যুগ পরে হলেও সেই কথাটা সত্য হয়েছে যে তিনি কিন্তু তার মামু বাড়ি, মানে তার শ্বশুর বাড়ি বলেন আর মামু বাড়ি বলেন, তিনি কিন্তু দিল্লি গিয়ে পড়েছেন। আসলে এই সুদীর সমাবেশগুলা যে যারা করে, এই বীর মুক্তিযোদ্ধা যারা থাকে, তারা কেন এইটা ভাবে না 24, 47, 71, 52 প্রতিটাই একটা বৃহৎ আন্দোলন। এর আগে আরো গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু এই রকমের নির্বিচারে গুলি করে নিজের দেশের মানুষকে অন্য দেশের বাহিনী এনে হত্যা করেছে, এটা পৃথিবীর বুকে আমার মনে হয় আমি নজির নেই। এটা এটা কিন্তু মহাযুদ্ধ বাজে না, এটা কিন্তু বিশ্বযুদ্ধ না, এটা কোনো বাহিরের রাষ্ট্রের সাথে যুদ্ধ হয়নি। এটা বাংলাদেশের জনগণের মাইনি আশা আকাঙ্ক্ষার প্রতিফলে একটি সরকার গঠন করে, কিন্তু সেখানে আমরা দেখছি বাংলাদেশের কোনো জনগণ তাকে সমর্থন করেনি। আমরা যদি 2014 নির্বাচন দেখি, 2018 নির্বাচন দেখি, আলোচনা করি, কিন্তু যে বিষয়টি হচ্ছে যে একজন মুক্তিযোদ্ধাকে ছিল না, তাহলে কেন এই বিজ্ঞ মুক্তিযোদ্ধারা কেন বুঝে না যে একটি দলের কাঠামোগত মুক্তিযোদ্ধা কেন্দ্রিক, তারা মুক্তিযোদ্ধাকে বিক্রি করে এই রাষ্ট্র ক্ষমতায় এতদিন ছিল, কিন্তু আসলে তারা এই মুক্তিযোদ্ধারাও কেন এতদিন কথা বলে নাই এই দলের বিপক্ষে? এটা আমার একটা জানার বিষয়। রফিকুল ইসলাম কনক, আপনার বক্তব্যটা পরিষ্কার না। কেন 71 এবং 24 কে মিলাতে চাচ্ছে? 71 জায়গায় 24-এর ভূমিকা 24-এর জায়গায়, তারা কেন মিলিয়ে এটার একটা দেশের ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি করার চেষ্টা মিলাতে চাচ্ছে? রফিকুল ইসলাম কনক, কারা মিলাতে চাচ্ছে? এরা 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 আসলে এই যে মুক্তিযোদ্ধা যাদেরকে কথা বলতেছেন, এরা একটু সুবিধাভোগী ছিল। কারণ আপনি জানেন উনি কিন্তু মুক্তিযোদ্ধা সংসদের এই চাপাই নবাবগঞ্জের দায়িত্বেও ছিল। আপনি কিভাবে আপনি নিশ্চিত তিনি সুবিধাভোগী ছিলেন রফিকুল ইসলাম কনক? অবশ্যই, কেন নিশ্চিত নাই? আপনি দেখবেন এই তিনি সুবিধাভোগী থাকেনও, রফিকুল ইসলাম কনক, তিনি যদি সুবিধাভোগী থাকেনও, একটি রাজনৈতিক দলের একজন নেতা তাকে বক্তব্য দেওয়ার সময় তাকে তো কথাই বলতে দেয়নি, তাকে বাধা দেওয়ার বিষয়টি আপনি কি মনে করেন যে এটি যৌক্তিক এবং ন্যায্য? আচ্ছা, আমি একটা কথা বলি, প্রত্যেকটা মানুষের তার নাগরিক অধিকার আছে কথা বলার, কিন্তু যখনই আপনি কথা লাইনচ্যুত হয়ে যাবে, যখনই আপনার কথা ওই ফ্যাসিস্টদের মতো আচরণ হয়ে যাবে, তখন আমার মনে হয় বাংলাদেশের আপনি যেগুলো বলছেন রফিকুল ইসলাম কনক, এই বিষয়গুলো কিন্তু এখানে আসেনি। আপনি যেগুলো বলছেন, এই যে ফ্যাসিস্ট অথবা অন্যান্য এই অভিযোগ যদি তার বিরুদ্ধে থাকতো, নিশ্চয়ই উনি ওই জায়গায় থাকতেনই না। তারপর আবার পুলিশদের অনুষ্ঠান, তাই না? এখনো কি ফ্যাসিস্ট নির্মূল হয়েছে? এই জন্য একটা কথা ভাই শোনেন, মার্ডারার হাসিনা এসকাপ বাট ফ্যাসিস্ট সিস্টেম ডিড নট এসকাপ ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ থেকে এখনো ফ্যাসিস্ট সিস্টেম বিলোপ হয় নাই, পরিপূর্ণ নির্মূল হয় নাই। এক হাসিনা পালিয়েছে, কিন্তু হাসিনার যে সহযোগী দোসর পেতাত্তা, তাদের যে পালা পশু, এগুলো এখনো বাংলাদেশে আছে, বিরাজমান, সব জায়গায় বিরাজমান তারা। এজন্যই তো আমরা বিভিন্ন সময় আমরা সংস্কারের কথা বলি, প্রশাসন সংস্কার, বিভিন্ন সেক্টর গুলোকে সংস্কারের কথা বলি। তো সংস্কার হলে আমরা আশা করি ফ্যাসিস্ট মুক্ত। জি, রফিকুল ইসলাম কনক, আমি আসবো আপনার কাছে আবারও। আমি একটু নাজমুল আলম নাজু আপনার কাছে আসি, একই বিষয় নিয়ে ঘটনাটি আপনি কিভাবে দেখছেন নাজমুল আলম নাজু?
প্রথমেই বলছি যে আসলে কনক, আপনারা যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ। কনককে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ছোট ভাই রংপুরেই বাড়ি। তো সর্বপ্রথম আমি যে কথাটা বলবো সেটি হচ্ছে যে কনকও বলেছে তাই, যে 71 হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই ছিল। স্বাধীনতার সার্বভৌমত্বকে নিয়ে কেন্দ্র করে যে যুদ্ধ হয়েছে, তা আমরা স্বাধীন হয়েছি সেই স্বাধীনতা যুদ্ধ 71। আর 24শে জুলাই যে আমাদের একটা রেজিমের বিরুদ্ধে, একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে, এবং একটা রাষ্ট্রে যে স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তার পতনের জন্য এই আন্দোলন হয়েছে 24-এ। 71 সালে অবশ্যই যারা নিহত হয়েছে, যাদের রক্তে রঞ্জিত হয়ে আমরা একখণ্ড মানচিত্র পেয়েছি, আমরা পতাকা পেয়েছি, তাদেরকে অবশ্যই শ্রদ্ধা জানাই। পাশাপাশি এই ফেসিস্ট রেজিমের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রামে ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শ্রমিক, দিনমজুর, যারা সাধারণ মানুষ যারা নিহত হয়েছে, আত্মাহুতি দিয়েছে, যাদের রক্তের বিনিময়ে আজকে এই ফেসিস্ট মুক্ত বাংলাদেশ হয়েছে। ফ্যাসিস্ট পতিত পতিত সরকারের যে প্রেতাত্মারা যদিও এখনো তারা আছে দেশে, তারপরেও একটা রেজিমের বিরুদ্ধে লড়াই করে যে আমরা স্বাধীনতা পেয়েছি, এটার জন্য আসলে তাদেরও আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, আসলে আমরা যারাই কথা বলি না কেন, তারা অবশ্যই সতর্কতার সহিত বলা উচিত যে 71 সালে একটা আমাদের দেশের জন্য এবং একখণ্ড মানচিত্র, সার্বভৌমত্বের জন্য যে আন্দোলন হয়েছিল, যে যুদ্ধ হয়েছিল, সেটি স্বাধীনতা যুদ্ধ। আর বাংলাদেশের মধ্যেই যে স্বৈর শাসকের উদ্ভব হয়েছিল, তার পতনের জন্যই যে 24শে আগস্ট, 24শে জুলাই থেকে 5ই আগস্টের যে বিপ্লব, সেটি হয়েছিল। সে কারণে আমাদেরকে কোনোটাকেই অশ্রদ্ধা করার সুযোগ নাই, কোনোটাকে খাটো করে দেখবার সুযোগ নাই। বাংলাদেশ সৃষ্টি না হলে, এটাও মনে রাখতে হবে, বাংলাদেশের জন্ম না হলে হয়তোবা এই ফ্যাসিস্টের আবির্ভাব হতো না, আর এই ফ্যাসিস্টের আবির্ভাব না হলে 24শে বিপ্লব হতো না আমাদের। সে কারণে গুলানো যাবে না কোনোটাকেই কোনোভাবে। আর যেটি হচ্ছে, কথা বলার অধিকার সবার আছে, সবার আছে। জনৈক যে মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার, আমি জানি না উনি কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিল কিনা, তবে শেষ মুহূর্ত, আমি মনে করি শেষ মুহূর্ত পর্যন্ত সে কি বলতে চায় সেটি হয়তোবা তার বলা উচিত ছিল। কিন্তু আমি যতটুকু মনে করি, যেহেতু কথাটি এসেছে যে জামাতি ইসলামের লতিফুর রহমান সাহেব করেছেন, সে কারণে মানুষ ধারণা করে নিচ্ছে যে ওনারা 71 সালকে স্বাধীনতা যুদ্ধকে ওন করে না বিধায় সেটিকে তিনি গ্রহণ করেনি। এটি সাধারণ মানুষের মধ্যে আলোচনায় এসেছে। এটা আমি সেটাই মনে করি যে আসলে সেন্সিটিভ। আমি যদি একটা কোনো কথা বলি, তাহলে অবশ্যই সেটাকে মানুষ ভাববে যে বিএনপির নেতা বিধায় এভাবে এসেছে কথাটা। হ্যাঁ, আর যেহেতু উনি জামাতে ইসলাম করে, সে কারণে তেনারা বিভিন্ন সময় তাদের বক্তব্যের মাধ্যমে ফুটে তুলেছে যে তারা 71কে ওন করে না, যে 71কে লালন করে না। সে কারণে তারা সেটা বলতেই পারে, সে কারণেই বলেছে। এটাই আজকে প্রকাশ পেয়েছে। জি, এটা নাজমুল আলম রাজু। সাধারণ জি, মতামত। আমি আপনার কাছে আরেকটি প্রসঙ্গে একটু আসি। সেটা হচ্ছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব মোহাম্মদ মোজাম্মেল হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের যে ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ ওঠার বিষয়টি, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনি কি মনে করেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, এর কোনো কিছুর ব্যাপারে আসলে উপদেষ্টারা কিছুই জানতেন না, তারা কি করছেন অথবা কিভাবে তাদের কর্মকাণ্ড কার্যক্রম পরিচালনা করছেন, এ ব্যাপারে আসলে উপদেষ্টাদের কোনো ধারণা ছিল না? নাজমুল আলম রাজু। আসলে বিষয়টা হচ্ছে যে আহ বাড়ির কর্তা যদি না জানে, তাহলে এটা দায় এড়ানোর কোনো সুযোগ নাই। বাড়ির কর্তা অবশ্যই জানে, অবশ্যই জানবে। হ্যাঁ, তার তার মাধ্যমে হয়েছে এটা আমি বলছি না, কিন্তু সেটা হচ্ছে যে আমি উপদেষ্টা, আমার এপিএস বা আমার পিও কি প্রোগ্রাম ব্যক্তিগত অফিসার, অবশ্যই আজকে একদিনে এত বড় দুর্নীতি হয়নি। আস্তে আস্তে আস্তে, তবে তাদের অবশ্যই কানে যাবার কথা ছিল। আর জানি না কেন কানে যায়নি, না জানার পরে হয়তো বা ওভারলুক করেছে, তাও বলতে পারবো না আমি। তবে সাধুবাদ জানাই যে ঘটনাটি ঘটার পরে তাদেরকে সঙ্গে সঙ্গে তাদেরকে যে সাসপেন্ড করা হয়েছে, পদচ্যুত করা হয়েছে, এবং যে দুদকের তদন্ত হচ্ছে। দুদকের চেয়ারম্যান যিনি বলেছেন যে নিয়ম অনুযায়ী হবে, সব হবে। যদি তাই হয় অবশ্যই ভালো, সাধুবাদ। তবে দায় এড়ানোর সুযোগ নাই, বলা যাবে না এটি যে আমরা টের পাইনি বা আমরা বুঝতে পারিনি, এটা বলা যাবে। জি, জি, রফিকুল ইসলাম কনক, একই বিষয়ে আপনি কি বলবেন?
আসলে দেখুন, গণ অভ্যুত্থানের পরে ছাত্রদের প্রতিনিধিত্ব করার জন্য 3 জন প্রবেশ করেছিল উপদেষ্টা হিসেবে। কিন্তু একটি গণ অভ্যুত্থানের পরে দেখেন, দেশের মানুষের প্রতি যে ভালোবাসা এবং মাতৃভূমির ভালোবাসার টানে সাবেক উপদেষ্টা, বর্তমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু অলরেডি পদত্যাগ করে তিনি এসে তারপরই এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হয়েছেন। এইখানে একটা বড় বিষয় হলো, কিছু বিস্তারিত আলোচনা না করলে বোঝা যাবে না, যেটা হলো মূল কথা, যে দেশের ভিতরে আজ পর্যন্ত দীর্ঘ 54 বছরের জার্নিতে আপনারা দেখবেন না যে কেউ মন্ত্রিত্ব ছেড়ে এই লোকাল বাসে চড়ে ঘুরে, কেউ মন্ত্রিত্ব ছেড়ে হেঁটে যায়, কেউ মন্ত্রিত্ব ছেড়ে চলে আসে কোনো জায়গায়। এটা আমার মনে হয় নেই, এটা নজির একমাত্র এই নাহিদ ইসলামই ঘটিয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে ছাত্র যারা উপদেষ্টা আছে তাদের কাছ থেকে বিন্দু পরিমাণ, একটি সরিষা পরিমাণ ওই দুর্নীতির সাথে জড়াবে, এটা কখনো বিশ্বাসযোগ্য হয় না। বাংলাদেশের আপামর গণঅভ্যুত্থানের পরে এই জনগণ বিশ্বাস করে না। আরেকটা বিষয় হলো তার এপিএস মুয়াজ্জেম ভাইয়ের কথা যেটা বললেন, বা তাদের যে এই মানে পিও বা এপিএস এর কথা যেটা বললেন, আমি এখানে মনে করি আসলে যেহেতু এটা দুদকে অলরেডি চলে গেছে, এখানে অনেকে অভিযোগ করেছে, দুদকের অলরেডি ডক্টর ইফতেখারুজ্জামান অলরেডি তদন্তের জন্য বলেছে, এবং এইটা অলরেডি উপদেষ্টা মহোদয় আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনিও কিন্তু অলরেডি অনুরোধ করেছেন দুদকের যে অনুসন্ধানের জন্য। এখান থেকে একটা নৈতিকতার বিষয় যে দেখেন, তা সৎ সাহস আছে বলে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের মতো ব্যক্তিরাই সৎ আছে বলেই, তাদের সৎ সাহস আছে বলেই তারা কিন্তু নিজের এপিএস এর বিরুদ্ধে বলতে পারতেছে যে আপনারা তদন্ত করুন। কিন্তু আমরা দেখছি স্বাধীনতার পরে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন বা অন্যান্য দল বলেন, যারাই ক্ষমতার মসনদে বসেছে তারা কখনো এমন কার্যকলাপ করেছে এটা আমরা দেখি নাই। এখান থেকে একটা বিষয় তুলে ধরতে পারি, যেটা হলো এটা নজির ঘটাচ্ছে একমাত্র গণ অভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে এই নতুন বাংলাদেশে এই যে ছাত্র জনতারা যারা তাদের মধ্য থেকে নেতৃত্ব দিচ্ছে, এই যে এখন 2 জন আছে, মাহফুজ আলম এবং আসিফ নজরুল, এরাই নজির ঘটাচ্ছে যে কোনো একটি ভুল হলে আমাদেরকে ক্ষমা চাইতে কোনো সময় লাগে না। কোনো একটি ভুল যদি আমাদের ভুল ক্রমেও হয়ে যায় বা আমাদের পরিবারের মাধ্যমে হয়ে যায়, কোনোভাবে হয়ে যায়, কিন্তু আমরা সেটা স্বীকার করতে জানি, স্বীকার করার সৎ সাহস আমাদের আছে। এটার একটা নজির। কিন্তু আমরা দীর্ঘ 53 বছরে এমন নজির আমরা দেখেছি, আপনারা দেখেছেন, সংবাদ মাধ্যমে বলতে পারবেন? আমি জানি আপনারা দেখেননি, কিন্তু তারা দুর্নীতির সাথে যুক্ত ছিল, তারা সাফাই দিয়েছে। কিন্তু আমাদের এই উপদেষ্টা মহোদয়রা, তাদের তো দুর্নীতি করার প্রশ্নই আসে না। ইভেন তাদের সহকারী বা তাদের ফ্যামিলির যদি কোনো একটি ব্যক্তি কোনো একটা অপকর্ম করে, সেটার বিরুদ্ধে কিভাবে অ্যাকশন নেওয়া যায়, কিভাবে অনুসন্ধান করা যায়, সঠিক একটি জাজ করা যায়, বিচার করা যায়, সেটার জন্য তারা কিন্তু রফিকুল ইসলাম কনক, আমাকে একটি বিরতি নিতে হবে, তারাই খুব সংক্ষেপে। দুর্নীতির অভিযোগ তুলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। এই ব্যাপারে আপনি কি বলবেন? তাদের কি পদত্যাগ করা উচিত? এই যে তারা দাবি জানাচ্ছে, এই বিষয়টি আপনি কি বলবেন? খুব সংক্ষেপে। এই একটা কথা আপনাকে কথা বলি, সুন্দর কথা। 5ই আগস্টের আগে দীর্ঘ 53 বছরে এমন দেখেছেন যারা অন্তর্বর্তীকালীন সরকারের কেউ উপদেষ্টা হয়েছে বা সরকারের এমপি মন্ত্রী হয়েছে তাদের পদত্যাগ চেয়েছে? এমন কিন্তু দেখেন না। এখানে একটা বিষয় যে মানুষের বাক স্বাধীনতা, 5ই আগস্টের পরে গণ অভ্যুত্থানের পরে যে মানুষের উৎফুল্ল ভাবে প্রত্যেকটি মানুষ যে গণ অভ্যুত্থানের যে হাওয়া, এটা যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে বয়েছে এবং তারা যে গণ অভ্যুত্থানটাকে লালন করে, এটার একটা বহিঃপ্রকাশ যে কোনো লোক তার নাগরিক অধিকার প্রকাশ করতে পারতেছে। আর যদি এটা না পারতো, সরকারের যদি সদিচ্ছা না থাকতো, তাহলে কিন্তু তারা এই পদত্যাগ চাইতে পারে না। ঠিক আছে, তারা তাদের যে মুখের ভাষা, তাদের মনের অন্তরালের যে ভাষা ছিল, তারা সেটা বহিঃপ্রকাশ করেছে, এখানে আমি কিছু দেখতেছি না। কিন্তু আমি জানি আসিফ মাহমুদ সজীব ভুইয়া বা এই যে বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্টে যারাই আছে উপদেষ্টা হিসেবে, আমি জানি তাদের কাছে আপনি দেখবেন তারা কখনো তাদের বিদেশি লাইফ নেই, তারা কখনো দুর্নীতির সাথে যুক্ত এর আগেও হয়নি এবং গণ অভ্যুত্থানের পরে হওয়ার তো প্রশ্নই আসে না, তারা কখনো দুর্নীতির সাথে। তো যেহেতু এটা পদত্যাগ চেয়েছে তারা, এটা একটা তাদের আমার মনে হয় তাদের এটা কোনো একটা
ওই কি বলে এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, কারো মদতে এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, বা দেশের যে শান্তি শৃঙ্খলা আছে সেটাকে বিনষ্ট করতে চায়, এরকমের একটা প্রপাগান্ডা হতে পারে এটা, জি আর কিছু নয়। জি, রফিকুল ইসলাম কনক, আপনাকে ধন্যবাদ। নাজমুল আলম রাজু, আপনিও সাথে থাকবেন। আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে দুজন অতিথি আছে। আমি বিরতির পর একটু নাজমুল আলম রাজু আপনার কাছে আসি, যে বিষয়টি নিয়ে আমি একটু প্রশ্নটি তুলে ধরি, সেটি হচ্ছে যে রংপুরের বদরগঞ্জে আধিপত্য বিস্তার ও ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে ডাকা মানববন্ধনের সময় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিক সহ অন্তত 25 জন আহত হয়। এটি 5 এপ্রিলের বিডি নিউজের একটি প্রতিবেদন। এবং 6 এপ্রিল যেটি আমরা দেখতে পারি বেশ কয়েকটি গণমাধ্যমে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রংপুর বিএনপি ও যুব দলের 8 নেতাকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। কি শৃঙ্খলা ভঙ্গ করেন তারা, আসলে কি অভিযোগ, যদি একটু বলতেন বিষয়টা। বিষয়টি হচ্ছে যে আসলে বদরগঞ্জে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে একটি দোকানকে ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মূলত যে ঘটনাটি, এটি কোনো দলীয় ঘটনা নয়। এটা মানে পক্ষ বিপক্ষের কোনো রাজনৈতিক পক্ষ বিপক্ষের কোনো ঘটনাই নয়। একটি ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ভাড়াটিয়া এবং মালিক পক্ষকে কেন্দ্র করে ঘটনা। মালিক পক্ষের মানুষও বিএনপির মানুষ, যারা ভাড়াটিয়া পক্ষে তারাও বিএনপির মানুষ। তো বিষয়টা হচ্ছে যে সেভাবেই গন্ডগোল হয়েছে উভয় পক্ষের, কিন্তু সেটিকে বিভিন্নভাবে ফলাও করা হয়েছে যে বিএনপির আভ্যন্তরীণ কোন্দল। আসলে মোটেও ওটি বিএনপির আভ্যন্তরীণ কোন্দল নয়, কিন্তু উভয় পক্ষে যে ওই ঘটনাটায় একটা ব্যবসাকে কেন্দ্র করে, ব্যবসায়িক একটা দোকানকে কেন্দ্র করে, সেটিকে বিএনপি নেতৃবৃন্দ সেটা ভালোভাবে নেয়নি। সেটার জন্য তদন্ত কমিটি করা হয়েছিল। তদন্ত কমিটির পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে ওই ঘটনায় যারা জড়িত ছিল উভয় পক্ষেই, তাদের যারা এই ঘটনায় নেতৃত্ব স্থানীয় থাকবে বিএনপির যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। এটি হচ্ছে মূল ঘটনা। তাতে হত্যাকাণ্ড হয়েছে, মানববন্ধন হচ্ছে, সেগুলো আসলে বিষয়টা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ের, এটা কোনো দলীয় গন্ডগোল নয়, দলীয় কোন্দল ছিল না। এটি হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে পক্ষ, ভাড়াটিয়াও বিএনপি পক্ষ, মালিক পক্ষ হচ্ছে বিএনপি পক্ষ, তাদের একটা ব্যক্তিগত গন্ডগোল। কিন্তু ওই ঘটনায় যেহেতু তারা বিএনপি করে, সমাজে ভাবমূর্তির প্রশ্ন আছে, বিএনপির রাজনীতির প্রশ্ন আছে, সে কারণে কোনো ব্যক্তির দায় বিএনপি নিবে না, সে কারণে তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। জি, আপনাকে ধন্যবাদ। রফিকুল ইসলাম কনক, আপনার কাছে আসি। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব পদ থেকে সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগ, এনসিটিভির বই ছাপানোর কাজে কমিশন বাণিজ্য হস্তক্ষেপ করার অভিযোগ রয়েছে এবং তিনি নাকি সচিবালয়ে গভীর রাত পর্যন্ত থাকতেন, আমরা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে দেখলাম। এই ব্যাপারে কি বলবেন? আসলে দেখুন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে দলটি আগাচ্ছে সেটা হলো জাতীয় নাগরিক পার্টি। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে জাতীয় নাগরিক কমিটি সেখান থেকে জাতীয় নাগরিক পার্টি হিসেবে একটি দল আত্মপ্রকাশ করে 28শে ফেব্রুয়ারি মানিক মিয়ার বিরুদ্ধে। কিন্তু এরপর থেকে আপনারা জানেন দলের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়। কিন্তু এখানে মূল বিষয় হলো যে সালাউদ্দিন তানভীর, তার বিষয়ে যে অভিযোগ হয়েছে, অভিযোগ এখনো প্রমাণিত নয়। তবে আমরা যে অভিযোগ পেয়েছি, অভিযোগের প্রেক্ষিতে দলের শৃঙ্খলা কমিটি আছে এবং দলের যারা প্রধান যে ডেকোরাম, তারা ডিসিশন নিয়েছে তাকে দপ্তর থেকে যে সামরিক অব্যাহতি দেওয়ার জন্য। এরপরে যদি তারা সেইভাবে প্রমাণিত হয়, তার অপরাধ সমূহ যদি প্রমাণিত হয়, তাহলে তাকে পরিপূর্ণ অব্যাহতি দেওয়া হবে এবং তাকে দল থেকে বহিষ্কার করা হবে। কিন্তু আমার এখানে নাজু ভাইয়ের একটা উত্তর না দিলেই নয়। বদরগঞ্জের যে বিষয়টা নাজু ভাই বলেছে, তাদের এই যারা যুগ্ম সদস্য সচিব, তাদের যুগ্ম আহ্বায়ক, ওইখানের বারবার নির্বাচিত চেয়ারম্যান মানিক ভাই এবং আরো অন্যান্য যারা যুক্ত ছিল, এটা একটি ভাড়ার 35 লক্ষ টাকার একটা ভাড়ার একটা ব্যাপার। দোকান ঠিক আছে, এই কথাটা আমাদের নাজু ভাই সত্য বলেছে, কিন্তু বাদ বাকি কথাগুলো নাজু ভাইয়ের সাথে আর কি মিল নেই। তিনি মিথ্যা বলেছে এটা আমি বলতে চাই না, কিন্তু তার কথার সাথে মিল নেই। কারণ এই 35 লক্ষ টাকা এগুলা জোর জবরদস্তি করে আর কি তারা না দিয়ে এক প্রকারের বিএনপির লোকজন দখল করতে চেয়েছিল। এটার পরিপ্রেক্ষিতে একটি মানববন্ধনও তৈরি হয়।
বদরগঞ্জে মানববন্ধনে গিয়ে আবার আরেক বিএনপির দল, দুই গ্রুপ যেহেতু, আরেক বিএনপির দল তারা আবার গিয়ে সেখানে সংঘর্ষে লিপ্ত হয়েছে, সেই সংঘর্ষের ফলে তারা আহত হয়েছে ওখানে। তারই পরিপ্রেক্ষিতে তারই পরিপ্রেক্ষিতে তাদের দপ্তরে যে দায়িত্বে আছে রুহুল কবির রেজভী, যুগ্ম মহাসচিব, তিনি বহিষ্কার আদেশ দিয়েছেন। কিন্তু এখানে মূল বিষয় হলো শুধু বহিষ্কার করলেন, আমি তো বলতে চাই বিএনপি যদি এইভাবে বহিষ্কার করতে চায়, তাদের যে দুর্নীতি শুরু হয়েছে, তাদের যে চাঁদাবাজি শুরু হয়েছে এই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে, তারা বহিঃপ্রকাশ করতেছে। হয়তোবা নাজু ভাইরা এই প্রকাশে আসবে না, কারণ হয়তোবা তাদের এই চিন্তা আকাঙ্ক্ষা নাই, কিন্তু নাজু ভাইরা না আসলেও তাদের মধ্যে তাদের মানে আশপাশে অসংখ্য নেতাকর্মী আছে যারা এই দীর্ঘ 16 বছরে তাদের অভ্যাস ছিল চাঁদাবাজি করে খাওয়া। দীর্ঘ 16 বছর এই স্বৈরাচারী হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার আমলে তারা লিয়াজু মেনটেন করেছে কারো কারোর সাথে, তারা পারেনি চাঁদাবাজি করতে। কিন্তু 5ই আগস্টের পরে আমি দেখলাম আমূলিক পরিবর্তন, মনে হয় প্রত্যেকটি দিনকে তারা বছরে চাঁদাবাজিতে রূপান্তর করেছে। এমন কোনো জায়গা নাই, হাট বাজার গ্রামগঞ্জ, বদরগঞ্জ কিন্তু রংপুরের একটি প্রত্যন্ত অঞ্চল, মানে এটা একটা থানা হলেও প্রত্যন্ত গ্রাম বলতে পারেন, যেহেতু আমাদের নাজু ভাই বাড়ি রংপুরে, আমার বাড়ি রংপুরে, আমরা জানি সেই বদরগঞ্জের একটি বাজার আছে শুধু বড়, আর কিন্তু তেমন কিছু নেই। সেখানকার জায়গার মতো জায়গায়ও এদের চাঁদাবাজির পরিমাণ দেখেন, 35 লক্ষ টাকার একটি দোকানকে ঘিরে এইভাবে কাণ্ড। শুধু নট অনলি দ্যাট বদরগঞ্জ, এটা অল ওভার দা বাংলাদেশের ভিতরে সমস্ত বাংলাদেশি বিএনপির যে অপকর্মগুলো এটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের টিভি মিডিয়ায়, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি যে এখানে বিএনপির চাঁদাবাজি, এখানে বিএনপির সংঘর্ষে নিহত। আসলে তাদের যে কি উদ্দেশ্য, এভাবে রাষ্ট্র চলতে পারে না। গণঅভ্যুত্থানের পরে এই চাঁদাবাজি রাষ্ট্র আমরা চাই না। হয়তোবা আমার সাথে নাজু ভাই একমত হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমরা চাই গণঅভ্যুত্থানের পরে এমন একটি রাষ্ট্র চাই যেই রাষ্ট্রে চাঁদাবাজি দুর্নীতিবাজ থাকবে না, একটি সাম্য মানবিক ন্যায় বিচারের একটি রাষ্ট্র গঠন হবে। কিন্তু সেখানে আমরা দেখতেছি বিএনপি আমাদের ছাত্র জনতার দাবি, জাতীয় নাগরিক পার্টির দাবি বা অন্যান্য পার্টির যে দাবি যে আমরা দুর্নীতিবাদ চাই না, আমরা এই চাঁদাবাজদের চাই না, বা আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেই রাষ্ট্রে দুর্নীতিবাদ চাঁদাবাজ কেউ থাকবে না, কিন্তু সেখানে তারা বাধা এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। কারা? সমস্ত টিভি মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া জানে, আমার বললে কোনো সমস্যা না, এটা একমাত্র বাধা তৈরি করতেছে বর্তমান বিএনপি। এখন বিএনপি কি সব নেতার সাথে জড়িত? আমি কখনো বিশ্বাস করি না সব নেতা জড়িত, তবে অধিকাংশ নেতাই এখন চাঁদাবাজির সাথে। রফিকুল ইসলাম কনক, আপনার ঠিক এই জায়গা থেকে আমি একটু নাজমুল আলম নাজুর কাছে যাই। রফিকুল ইসলাম কনক যে অভিযোগ করছেন, নাজমুল আলম নাজু আপনি এই ব্যাপারে কি বলবেন? বিষয়টি হচ্ছে যে সর্বপ্রথম বলি যে বিএনপি শুধুমাত্র বহিষ্কার করেই ক্ষান্ত হচ্ছে না। যেমন বদরগঞ্জের ঘটনাটাই কিন্তু তাদের ব্যাপারে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কারণে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হ্যাঁ, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটি যে বিএনপি সব চাঁদাবাজি করছে, এটা আসলে সঠিক না। আমি এটা মানে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই কনকের এই কথাটাতে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত একটি গণমানুষের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনবার রাষ্ট্র ক্ষমতায় এসেছিল, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিল। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দীর্ঘ 17 বছর থেকে কোণঠাসা করে রাখা হয়েছে। আজকে দীর্ঘ 17 বছর পর রাজনীতিতে এসেছে, কিন্তু আজকে এই গণমানুষের দলটার মাঝে আজকে আমরা নিজেরাও লক্ষ্য করছি যে অপরিচিতদের পরিচয় বেশি হচ্ছে, যাদেরকে আমরা রাজনৈতিক ভাষায় হাইব্রিড বা ভাষানো কিছু লোকজন, ফ্লোটিং লোকজন আজকে বিএনপির দিকে ঝুঁকে পড়ছে, এবং তারাই ঝুঁকে পড়ছে যারা আজকে চাঁদাবাজি বা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত আছে। তার মানে এই নয়, আমরা অস্বীকার করি না যে আমাদের কিছু লোকজন কোনো অপকর্মের সঙ্গে জড়িত নয়, সেটার পার্সেন্টেজ খুব জিরো, নেয়ারো পার্সেন্ট আমি মনে করি। সেগুলোকেও দলীয়ভাবে তাদেরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এমনও জায়গায় আছে, বিভিন্ন জায়গায়, যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটা অস্বীকার করার সুযোগ নাই। শুধুমাত্র যদি বিএনপির কথাটাই বলা হয় তাহলে সঠিক হবে বলে আমি মনে করি না। আজকে যদি আপনি এনসিপির কথাও বলেন, বা আজকে যদি তাদের ছাত্র সংগঠনের কথা বলেন, রংপুরে কতজন চাঁদাবাজি করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আপনি নিয়েছেন, আপনি নিজেই ভালো করে জানেন। সেটি আমরা বলতে চাই না। সেরূপ আজকে যদি না নাজু ভাই, আমি বলি,
হ্যাঁ, আপনি যে বললেন না, আমি বলি, আর রংপুরের এরকমের কোন জাতীয় নাগরিক পার্টির একটি সদস্য এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির সাথে যুক্ত আমি বলছি হয়নি বলে আপনাদের আপনারা ছাত্র বলতে সংগঠন, পারতেন না documentary ভাবে। আপনাদের ছাত্র সংগঠন এটা তো প্রকাশিত টিভি মিডিয়া ইলেকট্রিক সব জায়গায় প্রকাশ হয়েছে বিদায় আপনারা বাংলাদেশে বাংলাদেশে বিএনপি কে আমি কোন বলি, নেতা বাংলাদেশে বিএনপি কে ষড়যন্ত্রমূলক বাংলাদেশে যে বিএনপি কে মানে কোণঠাসা করবার জন্য বা বাংলাদেশি জাতীয়তাবাদের শক্তিকে ধ্বংস করার জন্য যে মিডিয়া ট্রায়াল করা হয়, এটা আর বলার কোনো অবকাশ থাকে না। আমরা সে কারণেই বারবার বলছিলাম যে আমার কোন নেতাটা কোন দুর্নীতির সঙ্গে জড়িত আছে নাম ফলাও করে আপনারা বলেন যে নাজু অমুক চাঁদাবাজি করেছে, অমুক জমি দখল করেছে, অমুক দোকান দখল করেছে, নাম স্পেসিফিক ভাবে বলেন, আমরা অবশ্যই সেটাকে একসেপ্ট করব। কিন্তু যদি আপনারা ঢালাও ভাবে বলেন বিএনপির অধিকাংশ নেতা কর্মীরা চাঁদাবাজি, লুটতারাজ, ভূমি দখল এগুলোতে জড়িত আছে, এটা আসলে একসেপ্টেবল নয়। এবং আপনি যেভাবেই বলি না কেন, এটা সাধারণ জনগণ এটা বিশ্বাস করে না। সবাই বিশ্বাস করে দীর্ঘদিনের এই দলটিকে কোণঠাসা করার জন্য বিভিন্ন মহল তারা ষড়যন্ত্র করছে, এটা মানুষ বুঝে। সেটা নিয়ে আমি বক্তব্য দিতে চাই না। তবে পাশাপাশি যেটি বলতে চাই যে আপনারাও একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ করেছেন। আমরা চাই বাংলাদেশে আপনাদের নেতৃত্বে রাজনীতি হোক, জনগণ আপনাদের পাশে আসুক, আমরা আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করব। সবার সহাবস্থানে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশি মানুষের যে চাহিদা, আশা আকাঙ্ক্ষা সেগুলো পূরণ হোক, বাস্তবায়ন হোক, আমরাও চাই। কিন্তু আপনি একটু আগে বলছে যে আমরা কিন্তু নির্দ্বিধায় ভুল স্বীকার করে নিই, তাই তো? তা আমরা কিন্তু যখন দেখি যে বিএনপির কোনো নেতাকর্মী কোনো অপকর্মের সাথে জড়িত আছে, আমরাও কিন্তু সেটাকে আমরা দায় স্বীকার করে নিয়েই, বহিষ্কার করা মানে কিন্তু দায় স্বীকার করে নেওয়া যে আমাদের অমুক ছেলেটি বা অমুক নেতা কর্মীটি ভুল করেছে বা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে, আমরা কিন্তু তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নিতে চাই। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার একটি কথা বলেছেন, এবং 31 দফা যে আমাদের আছে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, সেটির মধ্যে স্পষ্ট ভাবে বলা আছে যদি একজনও থাকে তা নিয়েই বিএনপির রাজনীতি করবে, তবে কোনো চাঁদাবাজ, দখলদার, ভূমিদস্যু তাদেরকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমরা বিশ্বাস করি। আপনারা ভুল স্বীকার করেন সহজেই, আমরা ভালো শুনেন, অজান্তেই অনেক ঘটনা ঘটে যায়। আজকে দুর্নীতির কথা হচ্ছে এপিএস এবং পিওর কথাটা, এটিকে আসিফ মাহমুদ সাহেব জানতেন যে তার এপিএস এই ঘটনা ঘটাচ্ছে? বা নূরজাহান ম্যাডাম কি জানতেন যে তার পিও এই ঘটনাগুলো ঘটাচ্ছে? আসলে আমার মনে হয় জানতো না, জানারই কথা। কিন্তু অজান্তে ঘটনা কিছু ঘটে যায়, সেগুলোর দায় কিন্তু আসলে টোটাল সংগঠনের আসে না বা টোটাল দপ্তরের আসে। জি, রফিকুল ইসলাম কনক, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? জি বলুন। আমি বলতে চাই, নাজু ভাই যে ঘটনাটা বলছে যে বিএনপির ভিতরে হাইব্রিড সুবিধাভোগী বিভিন্ন শ্রেণীর লোকজন আর কি প্রবেশ করতেছে, আমি নাজু ভাইকে বলতে চাই আসলে এই প্রবেশ করাচ্ছে কারা? এটা একটা প্রশ্ন, জনগণ জানতে চায় এই প্রবেশ করাচ্ছে কারা। অবশ্যই আপনারা এই তৃণমূলে 16 বছর আপনারা যে লড়াই সংগ্রাম করেছেন এটা আমরা জানি, অবশ্যই করেছেন, কিন্তু এই অভ্যুত্থানের অগ্রনায়ক এই ছাত্র জনতাই। কিন্তু আপনারা সাথে ছিলেন, আমরা অস্বীকার করি না, কিন্তু 5ই আগস্টের আগে আপনাদেরই নেতা মহাসচিব মানে মির্জা ফখরুল ইসলাম বলছিল যে আমরা এই আন্দোলনের সাথে নেই, আমরা এই আন্দোলন পরিচালনা করছি না, আমরা এই আন্দোলনের সাথে নেই, এই আন্দোলন শুধু ছাত্র জনতা করেছে। সেটা কিন্তু আপনাদের লাইভ টিভি ভিডিও সবকিছু আছে, আপনারা জানেন। এবং আপনাদেরই আরেকজন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন যে এই ছাত্রদের জন্য তিনি প্রচন্ড দোয়া করেছিলেন, কারণ তিনি মুক্ত হতে পেরেছিলেন এই ফ্যাসিস্টের হাত থেকে। আমি সেই কথার তদ্রূপে 2 মিনিটে আমি শেষ করি, যেটা হলো মূল বিষয়। আপনারা যে 31 দফা দিয়েছেন, একটা দফা দেন না যে কোনো করে হোক বাংলাদেশ থেকে আজীবনের জন্য এই খুনি আওয়ামী লীগের দলকে নিষিদ্ধ করতে হবে, বিচার করতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে। যদি আইন বাংলাদেশে না থাকে তাহলে নতুন করে আইন তৈরি করে তারপরে বাংলাদেশ থেকে, বাংলাদেশের নাম থেকে চিরতরে আওয়ামী লীগ নামক দলের নাম বাতিল করতে হবে, নিষিদ্ধ করতে হবে, এবং আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মীকে যারা দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের সম্পদকে কোরক করে সরকারি খাতে আনতে হবে।
কারণ এরা তো অবৈধভাবে ইনকাম করেছে। 3টি নির্বাচন ছিল, দামি নির্বাচন, এই 3টি নির্বাচন অবৈধ ছিল। এই 3টি নির্বাচনে যারা প্রার্থী হয়েছিল তাদের যত সম্পদ আছে সমস্ত সম্পদ ক্রুপ করে সরকারি ফান্ডে আনা উচিত। এই দাবিতে আপনারা কেন ঐক্যমত পোষণ করেন না? আমি নাজু ভাই আপনার কাছে আমার প্রশ্ন, এবং সমস্ত বিএনপির টপ টু এই যে মানে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আপনি একদম টপ টু বটম আপনাদের প্রত্যেকটি নেতার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমার প্রশ্ন, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আপনারা কেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি এবং বিচার এবং তাদের নিষিদ্ধের দাবি এবং বিচার, তারপরে হলো যে তাদের যে এই করাপ্টেড ব্যক্তিদেরকে যাতে মানে আইনের মাধ্যমে বিচার হয় সেটার দাবি, এবং সংস্কার এবং নির্বাচনের যে দাবি, এটা কেন আপনারা তোলেন না? জি, এটা রফিকুল তো ইসলাম বাংলাদেশ কনক, আপনার প্রশ্নটি আমি একটু নাজমুল আলম নাজুর কাছে নিয়ে যাই। জি, মানুষের প্রাণের দাবিটা আপনারা তুলতেছেন না। আমার এটা জি, নাজমুল আলম, যে আগে আপনারা বলছেন যে একটা সংস্কার দরকার, নির্বাচনের জন্য সংস্কার রফিকুল ইসলাম দরকার। কনক, আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি, আমাদের সাথে সময় একদম কম, আমরা একটু নাজমুল আলম নাজুর কাছে যাই। নাজমুল আলম নাজু, যে কথাগুলো বলছিলেন রফিকুল ইসলাম কনক, আপনি যদি একটু বলতেন। দাবি যে আপনারা ঐক্য দেখবেন বাংলাদেশের বিষয়টা সমস্ত হচ্ছে যে অভ্যুত্থানের জুলাই আন্দোলনের পরে যে রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন হয়েছে, তেনারা তো ভালো করেই জানেন যে কার বিরুদ্ধে লড়াই করে আর কিভাবে এই রাষ্ট্রটা এই সরকারটা গঠন হয়েছে। আজকে অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব, আপনার কনকের কথা ঠিক আছে, আমি সেটার সাথে একমত। অবশ্যই প্রত্যেকের আমাদের দায়িত্ব এবং আমাদের অবস্থান থেকে দাবি এটা তো অবশ্যই, যে যারা এই ফেসিস্টের দোষর ছিল এবং ফেসিস্টের সাথে সম্পৃক্ত ছিল, অবশ্যই তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে, বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এবং তাদের রাজনীতি করার আসলে তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এটার সাথে 100% একমত। পাশাপাশি এই রাষ্ট্রের যারা দায়িত্বে আজকে আছেন, যারা ইন্টেরিয়র গভর্নমেন্টের যারা আছেন, তেনারা অবশ্যই তো জানেন যে তারা কিসের মাধ্যমে এই রাষ্ট্রে এই উপদেষ্টা হয়েছে, প্রধান উপদেষ্টা হয়েছে। এই ফেসিস্টদেরকে আজকে দীর্ঘ 6 মাস পরেও কেন আজকে কনককে দাবি করতে হবে, আজকে কেন দাবি করতে হবে এনসিপি কে, কেন দাবি করতে হবে বিএনপি কে, কেন দাবি করতে হবে জামাতকে? আজকে তাদের তো নৈতিক দায়িত্ব ছিল, আমি মনে করি, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা বাংলাদেশে। আজকে আপনার ঘাড়ে আমার ঘাড়ে দায় চাপিয়ে কেন? আজকে তো তাদের উচিত ছিল সর্বপ্রথম যে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা, যেমনটি ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করেছে, তারা নির্বাহী ক্ষমতায় জামাতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছিল না। আজকে কেন পাবে না প্রধান উপদেষ্টা, কেন পাবে না উপদেষ্টা মন্ডলী যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক বাংলাদেশে? তাদের এই ফ্যাসিজম, তাদের এই গণহত্যা, তাদের এই মানবতা বিরোধী এর অপরাধেই তো আজকে বাংলাদেশের রাজনীতি তাদের নিষিদ্ধ হয়। সেটি কেন আপনার আমার উপরে নির্ভর করতে হবে? আপনি কখন দাবি করবেন, আমি কখন দাবি করব, সেই দাবির পরিপ্রেক্ষিতে আজকে তাদেরকে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে? এটা আমার বোধগম্য নয়, এটা মনে হয় কামনাও করে না। মানুষের পালস তাদের তো অবশ্যই বোঝা উচিত। নাজমুল আলম নাজু, আমার হাতে সময় শেষ। রফিকুল ইসলাম কনক, আমার হাতে একদম সময় শেষ। আপনাদের দুজনকেই ধন্যবাদ। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও কথা হবে, আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।